আবার একটা ব্যাক টু ব্যাক ভিডিও করতে চলে এসেছি। মানে এক্ষুনি একটা ভিডিও আমি পাবলিক করলাম আর তারপরেই আবার ভিডিও করতে বসেছি। তার মধ্যে ৫৪ মিনিট ধরে একটা ভিডিও দেখলাম। অবশ্যই বোতলের। সেটা নিয়ে ভিডিও করার আর্জি জানিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছে যে, "এই ভিডিওটা করো।" তো এই ভিডিওটা তো এমনিও করতাম, তোমরা না বললেও। কিন্তু ভিডিওটা আজকের দিতে পারবো কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তবে চেষ্টা করব আজকেরই ভিডিওটা দেওয়ার। কারণ এই কনটেন্টটা আজকেরই বেশি ভালো লাগবে। যদি না হয় তাহলে কাল সকালবেলা পেয়ে যাবে। তো যাই হোক, আ ১ম কথা হচ্ছে ৫৪ মিনিট ধরে দোকানে বসে ভিডিও করছে। মানে বুঝতে পারছো যে দোকানে মাছি, মশা তাড়ানো ছাড়া অন্য কোনো কাজ নেই। না হলে একভাবে একটানা ৫৪ মিনিট ধরে দোকানে কি ভিডিও করা যায়? কারণ দোকানে কেউ না কেউ কিছু না কিছু নিতে তো আসবে। কারণ ও তো কুরকুরের প্যাকেট থেকে তোমার হচ্ছে স্যাচেস শ্যাম্পু সেটাও বিক্রি করে। তাহলে সেক্ষেত্রে টুকটাক কাস্টমারও নেই। ১ ঘন্টা ধরে পুরো একটা ভিডিও বানিয়ে থাম্বনেল সেট করে ভিডিও ছেড়ে দিয়েছে দোকানে বসে। মানে ভাবো, মানে দোকানে শুধুই মাছি মারছে। এটা পরিষ্কার। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই, আ নেগেটিভ যারা কমেন্ট করে তাদের কি ব্লক আর হাইড করা হয়েছে? নাহলে এত বড় একটা ভিডিওতে ওই ২ টো না ৩ টে ভগ্নু রিলেটেড কমেন্ট। আর আমার এখানে অনেকেই এসে বলছে যে, জিজ্ঞাসা করেছিলাম, হাইড করে দিয়েছে। জিজ্ঞাসা করেছি, ডিলিট মেরে দিয়েছে। তার মানে ডিলিট আর হাইড প্রচুর হয়েছে। কারণ এই ভগ্নু সম্বন্ধে যে ওকে কোয়েশ্চেনে জিজ্ঞেসে করবে, এটাই স্বাভাবিক। এর আগেও আমরা দেখেছি কিউএনএ ভিডিও আমাদের ম্যান্ডিও করেছে। যখন মারুর সঙ্গে ওর সম্পর্ক খারাপ ছিল সেই সময়। তো সেই সময় দেখেছি ও সেই আ মানে কনটেন্টগুলো, মানে সেই কমেন্টগুলো এড়িয়ে গেছে। মারুর ক্ষেত্রেও দেখেছি সেও এড়িয়ে গেছে। তো স্বাভাবিক বোতলও যে এড়িয়ে যাবে এটা তো স্বাভাবিক। কারণ এই ৩ মূর্তি সেই লেভেলের স্মার্ট প্লেয়ার। আর তার জন্য যে ও ওই কমেন্টগুলো এড়িয়ে যাবে, ওই ২-৩ টে না বললেই লয়, সেই জন্য যে বলবে এটাই বাস্তব। আচ্ছা, এবার ওর কাছে অনেকেই জানতে চেয়েছে ওর ভালো লাগে কি রং, কি খেতে ভালোবাসে, কোনটা স্পেশাল মুহূর্ত, কোনটা সবথেকে আ সুন্দর মুহূর্ত, কোনটা খারাপ মুহূর্ত। তো সেগুলো অনেক কিছুই বলেছে। তার মধ্যে ও বলেছে যে মাধ্যমিকে ৪৮০ তে ওর সময় ফার্স্ট ডিভিশন ছিল, আমার সময় ৫৪০ এ ছিল। তো ৪৮০ র মধ্যে ও ৪ নম্বর না ৬ নম্বর কম পেয়েছিল। তার জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। সেটা একটা বাজে মুহূর্ত। আর হচ্ছে ওর ফ্যালোপিয়ান টিউবস ব্লক, সেই সময়টা বাজে মুহূর্ত। আর সুন্দর মুহূর্ত অনেক আছে। হ্যাঁ, আমাদের মেমোরিতে সুন্দর মুহূর্ত প্রচুর থাকে, ভালো মুহূর্ত প্রচুর থাকে। ঠিক আছে? আ আর হচ্ছে তোমার খারাপ মুহূর্ত প্রচুর থাকে। তো সেইটা ভাবে ওই স্পেসিফিক ১ টা ২ টো ওরমভাবে বলা যায় না। ঠিক আছে? আ তো ও সেগুলো শেয়ার করেছে। তো ৪৪০ এ ফার্স্ট ডিভিশন সেটা পর্যন্ত পায়নি। ওই সময় ও তো আমার থেকে অনেকটাই জুনিয়র। তাহলে আর কিছু বলার নেই। তারপরেও আবার ভালো পড়াশোনায় বলে নাচন-কোদন করে আরকি। হুম। আচ্ছা, এরপর বলেছে অ্যাডপশন এর কথা ওকে বলেছে। তো ওখানে বলেছে যে সবাইকে রাজি থাকতে হয়, তাছাড়া প্রচুর প্রোটোকল আছে। ঠিক আছে? একদিকেও বলছে ওর ইচ্ছাশক্তি প্রবল, ওর জেদ প্রবল, যেকোনো জিনিস করবার জন্য ও নাছোড় হয়ে যায়। সেই লেভেলের চেষ্টা ও করে। সেইখানে যদি সত্যিই সবাই অরাজি থাকে, আর ওর যদি মনে হতো যে আমি এটা করব আমার ভালো থাকার জন্য, তাহলে সেটা ও করতই। যেখানে ও ভিডিও করা ১ম শুরু করেছে সেই সময়ই ওর হাসব্যান্ড ওকে ব্যাপারটাতে ১ম এ সাপোর্ট করেনি। ঠিক আছে? তাহলে সেই জায়গায় সেখানে যদি ও তারা সবাই গড়রাজি থাকার পরেও আমরা জানি যে ওর ফ্যামিলির লোকজনও ওর ভিডিও করা পছন্দ করতো না, কন্ট্রোভার্সি ভিডিও। তারপরেও সেটাকে যখন কন্টিনিউ করেছে, তাহলে ও যদি মনে করতো যে ও অ্যাডপ্ট করবে, তাহলে কে রাজি, কে গড়রাজি সেটা না চিন্তা ভাবনা করেই কিন্তু ও করতো। অতএব ১ম কথা হচ্ছে ও সেইভাবে ইচ্ছুক নয়। এটা বাস্তব। ও যদি ইচ্ছুক হতো তাহলে ওর জেদের কাছে সবাই হার মানত। কারণ এটা একটা সুপিরিয়র কাজ। ঠিক আছে? তো ওর অ্যাকচুয়ালি ইচ্ছে নেই অ্যাডপ্ট করার। তার জন্যই ও কাউকে রাজি করানোর ব্যাপারটাও নেই। ও যতই বলুক এ রাজি নয়, ও রাজি নয়, প্রোটোকল এগুলো এক্সকিউজ। প্রোটোকল থাকার পরেও প্রচুর লোক অ্যাডপ্ট করে। ১ টা ২ টো লোক তো অ্যাডপ্ট করে না, প্রচুর লোক করে। তাহলে এই যে কথাটা এটা এক্সকিউজ যে ভাই এইজন্য আমি করতে পারিনি, আমার ফ্যামিলির লোক রাজি নয়, আর প্রোটোকল আছে। প্রোটোকল তো অনেক জিনিসের থাকে। তারপরেও মানুষ করে নাকি? করে। তাহলে ইচ্ছা শক্তির কাছে মানুষ হার মেনে যায়।
তো ওর ওই ইচ্ছে শক্তিটাই ছিল না। তাই যারা ওকে অ্যাডপ্ট করার কথা বলছেন তাদের বলবো, বেকার ভস্মে ঘি ঢালছেন। কারণ ওর মধ্যে সেই মাতৃত্ব বোধটাই নেই, যেখানে ও পরের কোনো জিনিসকে নিয়ে তাকে সুন্দরভাবে মানে আর কি মানুষ করতে পারবে। আর যদি বলো পোষ্যের কথা, ওটা তো কন্টেন্ট, ওর বাইরে অন্য কিচ্ছু না। ভালোবাসা উতুপুতু করে দেখানো যায় না, তার জন্য চেষ্টা করতে হয়, তার জন্য রেসপন্সিবিলিটি নিতে হয়। ও বলছে ওর প্রচুর দায়িত্ববোধ, প্রচুর দায়িত্ব বলে দায়িত্ব কর্তব্য থেকে ও কোনোদিন পিছু পা হয় না। তো ওর জীবনে এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়তো, ঠিক আছে? না, ও ওর নিজের জন্য এই দায়িত্ব নেওয়ার কথা ভাবেনি, কারণ ও সেটা পছন্দই করে না। ওর যদি চিন্তাভাবনাটা সেটা থাকতো তাহলে অন্যরকম হতো। এইবারও বলছে যে সন্তান না থাকলেই যে একাকিত্ব বোধ হবে বা সন্তান থাকাটা খুব জরুরি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একদম ঠিক। আজকালকার দিনে প্রচুর মানে কাপেল আছে যারা নিজেরা ইচ্ছা করেই সন্তান নেয় না। তাদের যে কেরিয়ার মেন্টালিটি বা তারা যেরকম লাইফস্টাইল লিড করে, সেখানে তারা বাচ্চা নেওয়ার মতো সাহস দেখাতে পারে না। তার মানে কি তারা ভালো নেই, সুখে নেই? এমন নয়। কিন্তু মাতৃত্ব একটা আলাদা স্বাদ। এখনো প্রচুর মাকে বলতে শুনেছি যে মাতৃত্বের স্বাদ পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার জীবনটা পরিপূর্ণ হয়েছে। এমনকি এই যে সুস্মিতা, যে সায়কের বৌদি, এই যে ভেরি রিসেন্ট মা হলো, পুত্র সন্তান জন্ম দিল, সেও কিন্তু এই কথাটাই বলেছে যে আমার মনে হয়েছে যে আমার এই মাতৃত্বের স্বাদটা অধরা ছিল এবং ৭ বছর ধরে ওয়েট করেছি এবং এখন গিয়ে পেয়েছি এবং আমি নিজেকে সেই জায়গায় সাকসেস মনে করি। তো এটা একটা ফিলিংস, মাতৃত্বের স্বাদের যে ইচ্ছেটা, এটা একটা ফিলিংস। এটা নিজের ভালো লাগতে হবে, নিজের ইচ্ছা থাকতে হবে, তবেই হবে। তো এই যে বড় বড় লেকচার দিচ্ছে এই ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি, এই ইচ্ছে শক্তিটা ওর মধ্যে কোনোদিন জন্মায়নি যে আমাকে একটা মাতৃত্বের স্বাদ পেতে হবে, তার জন্য করেনি, ঠিক আছে? আর যেটা তোমাদের সামনে প্রিটেন্ড করা হয়, প্রচুর চেষ্টা প্রচুর চেষ্টা, সেটা তোমরা অনেকেই এখন বুঝতে পারো যে ঠিক কতটা চেষ্টা করা হয়েছে আর কতটা বোকা বানানো হয়েছে, কতটা বুদ্ধু বানানো হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও বলছে যে আমি কারোর পিছনে লাগি না, আমি কন্টেন্ট করি, ম্যান্ডির ব্যাপারে বলেছে। তাহলে সেম থিংটা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যও প্রযোজ্য, যে ওকে লোকে কন্টেন্ট করে, ওর পিছনে লাগে না। তাহলে যারা আজ থেকে এটা বলো যে সবাই তোমাকে নিয়ে পড়ে আছে, সবাই তোমাকে নিয়ে পড়ে আছে, তোমাদেরকে বলি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার যদি কেউ হয়, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। সেখানে পিছনে পড়ে থাকা সামনে লাগার ব্যাপার নেই। সেখানে ব্যাপারটা হচ্ছে সে কন্টেন্ট দেওয়ার মতো কাজকর্ম করছে, তাই তাকে নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, ও নিজে কিন্তু স্বীকার করলো যে এই যে যারা ওর কে নিয়ে কন্টেন্ট করে, ওর মানসিক জোর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ওর বক্তব্য অনুযায়ী, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওর উপকারই করেছে। এক্স্যাক্টলি। আমি তো অন্তত তাদেরকে সবসময় কুর্নিশ জানাই, যারা একটা সময় আমাকে অবস্ট্যাকেল তৈরি করার চেষ্টা করেছে। বহু লোকজন লাইফে থাকে, পারিবারিক লোকজন, বাইরের লোকজন, যারা তোমাকে অবস্ট্যাকেল সৃষ্টি করবে, তুমি যেটা করতে চাও সেটাই বাধা দেবে। তো তারা অ্যাকচুয়ালি কিন্তু তোমার ভালো করে। যত তুমি বাধাপ্রাপ্ত হবে জীবনে, তত জানবে তুমি নিজের মানসিক জোর দিয়ে, নিজের চেষ্টা দিয়ে সেই জিনিসগুলো যখন উতরে যাবে, তখন তুমি কিন্তু তাদের কাছে ওই গ্র্যাটিটিউড, হ্যাঁ, শো করবে যে ভাই, হ্যাঁ, এদের জন্যই কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি। তারা যদি সেদিনকে আমাকে আমার আত্মসম্মানে ঠেস না পৌঁছাতো বা আমি অপারগ এটা প্রমাণ করবার না বারবার চেষ্টা করতো, তাহলে আমি হয়তো এইভাবে সারভাইভ করতাম না। তাই আমি সত্যি এটা মানি যে যারা অ্যাকচুয়ালি আমার পিছনে লাগে, সে ইন্টেনশনালি আনইনটেনশনালি যাই হোক, তারা আলটিমেটলি আমার ভালো করে গেছে, ক্ষতি নয়। কারণ যত বেশি আমাকে পিছন থেকে পোক করার চেষ্টা করা হয়েছে, তত বেশি আমার আরও জেদ চেপেছে এবং সেই জেদটা অবশ্যই কনস্ট্রাকটিভ জেদ হতে হবে, যে না আমি করব, আমার মধ্যে ক্ষমতা আছে, আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তো আমি করে দেখাবো, এবং সেটা হয়েছে। তো আমি আমার কথা বলছি, আমার জীবনে একটা লক্ষ্য ছিল বাড়ি করা। আমি একটা সময় না এত বেশি এই ব্যাপারটাতে মাথা মানে ঘামাতাম, আমি সবসময় মানে চিন্তা করতাম আমার বাড়ি হবে তো, বাড়ি হবে তো, মানে আমার কাছে একটা জেদ চেপে গেছিলো। কারণ ছোটোবেলায় কোনো একটা জায়গা আমি শুনেছিলাম আমার জীবনে বাড়ি হবে না, মানে কোনো কারোর কাছে হাত দেখিয়ে জানতে পেরেছিলাম যে আমার জীবনে বাড়ি হবে না, আমার নিজের কোনো মানে অ্যাসেট হবে না, এটা আমাকে বলা হয়েছিল, ঠিক আছে? তো আমার না ভীষণ প্রথম দিকটা আপসেটনেস কাজ করতো। তারপরে আমি আহ, সবাইকে আর কি জিজ্ঞেসে করতাম যে বাড়ি হবে, বাড়ি হবে, বাড়ি হবে, বাড়ি হবে, মানে আমি যখনই হাত পাত দেখাতাম বা কিছু জিজ্ঞেসে করতাম। তারপরে আমি কিন্তু হবে না মানে হতেই হবে এবং আমি করবই। এবং সবথেকে বড় কথা, আমার এই জেদ
আমাকে আমার বাড়ি এবং আমার দোকান তৈরি করাতে অনেক বেশি মানে কি বলবো ফোর্স করেছে আমার জেদটা। হ্যাঁ, এবং আমি মনে করি এটা কনস্ট্রাকটিভ জেদ। আর এর জন্য যারা আমাকে বাধা দিয়েছিল তাদের কাছে আমি সবসময় নতমস্তকে স্বীকার করি। তারা সেদিনকে যদি আমার এই আত্মসম্মানে ঠেস না পৌঁছাতো, এই দোকানের ব্যাপারটা আর বাড়ির ব্যাপারটা অন্য কোনো সিচুয়েশন অকওয়ার্ড হয়েছিল তার জন্য, তাহলে আমার হয়তো এই জিনিসটা করা হতো না। তাই তাদের যতদিন বাঁচবো তাদেরকে আমি সারা জীবন মনে রাখবো যে ওদের জন্যই আজকের আমি এই জায়গাটা দেখতে পেয়েছি। ঠিক আছে? তো এবার তার মানে এটা বোঝা যায় যে ওকে নিয়ে যারা ক্যারিকেচার করে ওর বক্তব্য অনুযায়ী, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওরকে এই কনস্ট্রাকটিভ জায়গায় আরও বেশি সাকসেস করে দিয়েছে। তাহলে তারা ওর খারাপ চায়, ক্ষতি চায়, এই ব্যাপারটা বোকামি বলা। অ্যাকচুয়ালি তারা তো জানতে অজান্তে ওর লাভই করে দিয়েছে। ওটাই ও স্বীকার করলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও বলছে এই যে বিড়ি ফ্যামিলি মানে ম্যান্ডিদের ফ্যামিলির সঙ্গে যে ও মিশেছিল, ওটা কী করে মিশেছিল এইটার ব্যাপারে। তো ওখানে ও বলল যে ভাই আমি নিজের রুচি নিয়ে খুব মানে ওরিড হয়ে গিয়েছিলাম যে আমার এই রুচি হলো যে এদের সঙ্গে মিশি। এক্স্যাক্টলি এই কথাটা ও বলছে। আমি এর সঙ্গে সম্মতি জানাই। কারণ রুচি তখনই ব্যাপারটা হয় যখন সেখানে কোনো ইন্টেনশন থাকে না। ঠিক আছে? উইদাউট ইন্টেনশন যদি ও মিশতো তাহলে সেখানে রুচির ব্যাপারটা আসতো। কিন্তু ও তো ইন্টেনশন নিয়ে মিশেছিল। মারুর সঙ্গে, ম্যান্ডুর সঙ্গে এ শুধুমাত্র ওর চ্যানেলের স্বার্থে মিশেছিল। তো সেখানে তো অবশ্যই রুচির ব্যাপারটা আসবে না। তুমি কি রুচি রেখে মিশবে? কারণ তুমি যদি তাকে বন্ধু মনে করো বা তোমার অন্য কিছু মনে করো, তাহলে তুমি রুচির ব্যাপারটা আসে। কিন্তু যেখানে তুমি তোমার কর্মের জন্যে মিশছো, হ্যাঁ, তুমি তোমার কর্মের সাকসেসের জন্য মিশছো, সেখানে রুচিটা তো ইনভ্যালিড। সেখানে স্বার্থ ছিল। আর সেই স্বার্থগুলো কি তোমরা পরতে পরতে দেখতে পাচ্ছ। বলার কিচ্ছু নেই। আচ্ছা, এবার ওর বক্তব্য অনুযায়ী যে ও ওর ভাগ্নু এবং ওর ভাগ্নির সঙ্গে প্রচণ্ড ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ওরা ওকে সবসময় সাপোর্ট করেছে। ওর বাড়ির ম্যাচিওর পার্সনদের মতোই ওরা ওর থেকে বয়সে ছোট হলেও ওকে সাপোর্ট করেছে, এখনও পর্যন্ত করছে। এটাই ওর কাছে পরম পাওনা। দেখো, ভাগ্নুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তো আমরা সবাই জানি। ঠিক আছে? আছে বলেই না আজকের পর্যন্ত এত কিছু হওয়ার পরেও ও গাটসফুলি বলতে পারছে, তাই না? তা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কোথা থেকে আসে? না, বয়সে সম হলেই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা নয়। কথাটা হচ্ছে মানসিকতা মিলতে হবে। ঠিক আছে? এবার মানসিকতা কেন মেলে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ভগ্নু আর মামির মানসিকতাটা কোথায় মেলে, কিসে মেলে, কতটা মেলে, আর তার জন্যই তো সমস্ত কিছু মিলেছে। এটা তোমরা বুঝতে পারছো। আর ভাগ্নিও ওকে সাপোর্ট করে, তার পিছনে তো রিজন হচ্ছে যে ভাগ্নির কী ব্যাপারে ও সাপোর্ট করে সেটা জানো। আচ্ছা, বাই দা ওয়ে, ও একবার বলছে মানে যেটা বলছে সেটা হচ্ছে রিভেঞ্জ মেন্টালিটি মানুষের জন্য খুব খারাপ। ওর মধ্যে নেই। হাসি পায় এই কথাটা শুনে যে ওর মধ্যে রিভেঞ্জ মেন্টালিটি নেই। সব সময় টিট ফর ট্যাটেও বিশ্বাসী। তাই আমরা অলওয়েজ দেখেছি যে সব কিছুতে ওর রিভেঞ্জ মেন্টালিটি নিয়েছে। ইভেন আমি ওকে বারণ করেছিলাম যে আজকে স্যান্ডি তোমাকে নিয়ে ভিডিও করছে, তার জন্য তুমি কেন ম্যান্ডিকে নিয়ে টানাটানি করছো ওর পুরনো জিনিস নিয়ে। আমাকে অনেক কথা শুনিয়েছিল। তো আজকে ডেটে এটা ক্লিয়ার যে ওর রিভেঞ্জ মেন্টালিটি ছিল বলেই স্যান্ডি ওকে বলতে ওর সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেন ম্যান্ডিকে নিয়ে বসে পড়েছিল। আর আজকের খুব মানে বোকা বোকা শুনতে লাগলো যে ভাই আমার কোনো রিভেঞ্জ মেন্টালিটি নেই, আর সেই জন্যই আমি ঠিকঠাক আছি। রিভেঞ্জ আমাদের জন্য খুব ক্ষতিকর। আমি তোমাদেরকে বলেছি যে স্যান্ডির মধ্যে খুব রিভেঞ্জ মেন্টালিটি কাজ করে, এবং আমি তোমাদেরকে এটাও বলেছি বয়সের সাথে সাথে সেই ম্যাচুরিটি ডেভেলপ করলে রিভেঞ্জ মেন্টালিটি চলে যাবে। আর যতদিন ওর রিভেঞ্জ মেন্টালিটি থাকবে ততদিন ওর সাকসেস কিন্তু আসবে না। রিভেঞ্জ মেন্টালিটি যেদিনকে ও ছেড়ে দিতে পারবে সেদিন থেকে ওর সাকসেস আসবে যদি ও চেষ্টা করে। তো মানুষের জীবনে, যে কোনো মানুষের জীবনে রিভেঞ্জ মেন্টালিটি খুব খারাপ জিনিস। আর এটা যদি আজকের বোতল বলে যে তার নেই, তাহলে আমার সব থেকে পুটুক করে হাসি পেয়ে যায়। রিভেঞ্জ মেন্টালিটি আছে বলেই তো এত কিছু। তবে অবশ্যই সেটা শুধুমাত্র ওই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওর চ্যানেলের লাভের জন্যই ও এই রিভেঞ্জ মেন্টালিটি রেখেছে। কারণ ও জানে এই রিভেঞ্জ মেন্টালিটি করলে তবেই কন্ট্রোভার্সিটা চলবে, এবং কন্ট্রোভার্সি চললে তবেই তো ওই কুইন 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 গল্পটা আসবে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, ও বলছে যে মারু এবং ম্যান্ডু এদের দুজনেকেই ও মানুষ বলে মনে করে না। কারণ এরা দুজনেই হচ্ছে মান আর হুঁশ নেই, তার জন্য ওরা মানুষ নয়। তাই ওদের সঙ্গে নতুন করে আবার সেট আপ গট আপ বা ভালো সম্পর্ক আর হওয়ার চান্সেস নেই। কারণ ক্ষমা
ব্যাপারটা ওদের মধ্যে নেই, ক্ষমা চাইতে হবে না, ক্ষমার ব্যাপারটা যদি ওদের মধ্যে থাকতো, ও বুঝে যেত, তাহলে আবার রিলেশনটা ঠিক জায়গায় যেত। প্রথম কথা হচ্ছে, এই যে ক্ষমা নিয়ে এত বড় বড় লেকচার, ওর মুখে কি মানায়? কারণ ও কি ক্ষমা চেয়েছে কারোর সঙ্গে অন্যায় করার পরে? ইভেন আমি যখন বলেছিলাম এই ভয়েস মোল্ডের ব্যাপারটা, যেটা ও রিম্পুর সঙ্গে করেছিল, সেই ব্যাপারে যখন ও নিজে এসে ক্ল্যারিফিকেশান দিল, তখন আমি বলেছিলাম যে একটা ক্ষমা চেয়ে নিলেই ব্যাপারটা অনেকটা সলভ হয়ে যায়। তখন আমাকে তার উত্তরে বলেছিল যে রিম্পুও ওর মানে অনেক কিছু বলেছে, তার জন্য সেখানে ক্ষমার ব্যাপার নেই, তাহলে তো ওকেও ক্ষমা চাইতে হবে। কথাটা হচ্ছে কে ক্ষমা চাইবে সেটা আমার কাছে ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে ওর কথা অনুযায়ী। তাহলে আমাকেই তো ক্ষমাটা চাইতে হবে, কারণ আমি যদি মনে করি যে যেটা করেছি ভুল করেছি, তাহলে আমাকে তো ক্ষমা চাইতে হবে, কিন্তু সেই মেন্টালিটি ওর মধ্যে নেই। ও যদি ক্ষমা চাওয়ার ব্যাপার হতো, তাহলে অনেকের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে, অনেকের না, একজনের জন্ম পরিচয় নিয়ে বলেছিল, সেই জায়গায় ও ক্ষমা চাইতো যে এই জিনিসটা বলা আমার উচিত হয়নি, কন্টেন্ট করেছি, কন্ট্রোভার্সি করেছি, আলাদা কথা, কিন্তু এই জিনিসটা বলা উচিত হয়নি, কারণ এটা আমার ধৃষ্টতা। তো ক্ষমা তো চাইনি, তাহলে ও কি করে বলছে যে ক্ষমা চাওয়ার ব্যাপার? ওর কাছে লোককে ক্ষমা চাইতে হবে, বাট ও কিন্তু ক্ষমা চাইবে না। তাহলে এটা কি ধরনের মেন্টালিটি তোমরাই বলো? আচ্ছা, মান হুঁশ নেই বুঝলাম, মারুরও নেই, ম্যান্ডুরও নেই, কিন্তু ওর কি সত্যি মান হুঁশ আছে? আর যদি ধরে নিলাম তর্কের খাতিরে মারুর এবং ম্যান্ডুর দুজনের মানুষ নেই, তাহলে ও কেন তাদের সঙ্গে সেকেন্ড বার বা তৃতীয়বার মিশতে গেল? সেকেন্ড বার মারুর সঙ্গে তোমরা জানো ওর বাড়িতে আবার দেখা করতে গেছিল, ওর সঙ্গে ফোন আলাপ করছিল, এবং সেইগুলো মারু বলেনি বলে বলে দেবো, এটা করব, তুই বললে বল, নাহলে আমি বল, মানে পুরোপুরি থ্রেড দিচ্ছিল। তাহলে যার মান আর হুঁশ নেই, তার সঙ্গে আমি একবার যখন জানতে পেরেছি যে তারা আমার পিঠ পিছে এত কথা বলে রেখেছে, তারপর কোন লজ্জায় তার বাড়িতে আবার চলে যায়? তাহলে যার মান হুঁশ নেই তাকে তো চিনে গেছে, একবারে চিনে গেছে, তো চেনার পর সেকেন্ড টাইম আবার সেই মান হুঁশ নেই তার সঙ্গে কেন মিশতে গেল? এটা তো বড় প্রশ্ন। আচ্ছা, আর ম্যান্ডোর সঙ্গে একবার না দুবার না তিনবার মিশতে গেছে, তার মান হুঁশ নেই, তাহলে তার সঙ্গে মিশতে গেছে কেন? কাকে দেখাতে গেছিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তারা দেখে জ্বলবে কিসের জন্য? ও তো জানে এখানে আমরাও কন্টেন্ট করছি, ও কন্টেন্ট করছে, তা জ্বলার কি আছে এখানে? এখানে তো জ্বলা নয়। ও যেমনি কারোর পিছনে পড়ে না, কন্টেন্ট বলে কন্টেন্ট করে, সে মারু হোক আর যেই হোক, তাহলে ওর পিছনেই কে বা পড়ে আছে? সবাই তো কন্টেন্ট করবার জন্য কন্টেন্ট করে। ওর বেলা যেটা প্রযোজ্য সেটা তো লোকের বেলাও প্রযোজ্য। প্রতিহিংসা পরায়ণ এখানে কেউ নয়, সবাই শুধু কন্টেন্টের জন্যই কন্টেন্ট করে, পয়সা পয়সা বলতা হ্যায়, পরিষ্কার কথা। ওর কাছেও যেটা, অন্য লোকেদের কাছেও এটা। তাহলে ওর বেলা যেটা ঠিক, তো অন্য লোকের বেলা বেঠিক কী করে হয়? বাই দ্য ওয়ে, ও সব থেকে বেশি হার্ট হয়েছিল ওর বন্ধু যখন ওকে ধোকা দিয়েছিল, এবং উইদাউট এনি ইন্টেনশন। হ্যাঁ, মানে উইদাউট এনি রিজন, ইন্টেনশন না, উইদাউট এনি রিজন, যে ওর সঙ্গে যেটা করেছিল সেটা কেন করেছিল ও নিজে জানে না। আচ্ছা, তোমরা সবাই জানো ও কিন্তু ওর ছেলেকে মিস ইউ লিখেছিল। হুম, আচ্ছা, তারপরে ও কিন্তু ম্যান্ডির এই ভাইয়ের ব্যাপারটাতে কিন্তু সাপোর্ট করেছিল। তাহলে যেখানে ম্যান্ডির ভাইয়ের বেলা সাপোর্ট করছে, মানে তার মেন্টালিটিটি সেই জায়গায় যে হ্যাঁ ও সাপোর্ট করতে পারে, এইরকম ব্যাপারে ওর কাছে কোনো ব্যাপার নয়। তারপরে সেই মেয়েটাই যখন ওর ওর একটি ছেলেকে মিস ইউ লেখে, তখন মায়ের মনটা কোথা দিয়ে কু ডাকবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ওর মা কি সেই লেভেলে ব্রড মাইন্ডেড হবে যে যেই মেয়েটা একটা মেয়েকে এরকম একটা রিলেশনে সাপোর্ট করছে, তাহলে সেই মেয়েটার মেন্টালিটি সেটাই সেম, তাহলে সে আমার ছেলেকে মিস ইউ কেন লিখছে, কি কারণে লিখছে? তাহলে সেখানে কি রিজনটা বুঝতে পারছো না, যে কি রিজনে ওর বন্ধু ওকে বলেছিল? তার যদি রিজন না থাকতো সে বলতো? তার যদি কন্টেন্ট করার ইচ্ছা হতো তাহলে ডেলি সেই সময় ভিডিও করতো, তা কিন্তু করেনি। তিনি কিন্তু ভিডিও আর করেনি। তাহলে কোথাও না কোথাও তার মা মনে কুডাক ডেকেছিল, আর তার জন্যই কিন্তু ও এটা বলেছিল, করেছিল। ঠিক আছে? এখন যদি ও বলে উইদাউট এনি রিজন করেছে, তাহলে ভুল কথা বলছে। আচ্ছা, ওর বক্তব্য ওর পিছনে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত ধুয়ে পড়ে আছে, সেটাও উইদাউট রিজনে। ও সবাইকে উংলি করবে, তারপরে বললে আমি কারোর পিছনে লাগি না, আমার কাছে কন্টেন্ট। তাহলে ওকে যদি কেউ উংলি করে, তাহলে সেটাও তো তাদের কাছে কন্টেন্ট। এটা কেন ও মাথায় নিচ্ছে না? ও যদি লোককে কন্টেন্ট করতে পারে, ওকে করতে পারে। এবার ও বলতে পারে তারা তো ব্লগার, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আচ্ছা, এখানে আমার একটা বড় কথা, যে ভাই এখানে কি কোথাও বড় করে লেখা আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো কন্টেন্ট দেয় তাহলে সেটা নিয়ে কথা বলা যাবে না? শুধুমাত্র স্পেশালি ব্লগাররা যদি কোনো কন্টেন্ট দেয় তাহলে কন্ট্রোভার্সি হবে। এই জোনটা কন্ট্রোভার্সি জোন। তাহলে সেই কন্ট্রোভার্সি জোনে যে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে আলোচনা হবে, সেটা ভিউয়ার্স দিক, ব্লগার দিক, কন্টেন্ট ক্রিয়েটার দিক,
সব্বার জন্য সেটা প্রযোজ্য। ঠিক আছে? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিক যেই দিক তার জন্য প্রযোজ্য। কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস কথা হবে, কোনো জিনিসে কনটেন্ট হবে, সেটা নিয়ে লোক কথা বলবে। কিছুদিন আগেও দেখছিলাম একজন বলছিল যে ভিউয়ার্সরা এতে নাকি কমেন্ট করতে ভয় পাবে, যে তাদের কমেন্ট নিয়ে কথা আলোচনা হচ্ছে। তারা তো তাদের মনের ভাব প্রকাশ করতে আসে। তো ভাই ভিউয়ার্সদের ভয় পাওয়া উচিত। যা হোক তা হোক লুজ টক করলে সেটা নিয়েও লোক কথা বলতে পারে। এক্সাক্টলি। ঠিক আছে? তো সেই জন্য ভিউয়ার্সদেরকেও বুঝে শুনে কথা বলতে হবে। তোমাকে কমেন্ট বক্স দেয়া হয়েছে বলে তোমার কাছে ছাড় আছে যে তুমি যা হোক তা হোক কমেন্ট করে চলে যাবে। যদি কেউ মনে করে যে যা হোক তা হোক কমেন্ট এবং সেটা ইললজিক্যাল বা যেটা বলছে সেটা চুগলিমি, তাহলে সেটা নিয়ে কমেন্ট কন্ট্রোভার্সি হবে না? অবশ্যই হবে। তো ব্লগারদেরও তো যেরকম বুঝে সুঝে চলতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও চলতে হবে, আর ভিউয়ার্সদেরও চলতে হবে যে আমি এমন কোনো লুজ টক করব না যে জিনিসটা উচিত নয়। তাহলে তেমন যদি কোনো কমেন্ট করে যায় তাহলে সেটা নিয়ে আলবাত কন্টেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার ওর বক্তব্য অনুযায়ী যে ওর কাছে বেস্ট পার্সন ওর বাবা। যে কোনো সন্তানের কাছেই তার বাবা মাই প্রিসিয়াস হয় এবং বেশিরভাগ মেয়ের কাছেই তার বাবাই হচ্ছে আইডিয়াল হয়। ঠিক আছে? এবার যখন বাবা আইডিয়াল হয় তখন বাবার কিছু কিছু চরিত্রের গুণাবলীও কিন্তু একটু ট্রান্সফার হয়, তাই না? তো সেটা আমরা দেখেছি বোতলের কি ট্রান্সফার হয়েছে, সেটা তো তো অনেকের কাছেই জানা। তো যাই হোক সেটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে ও খুব মানে খুশি হয়েছিল যেদিনকে ও ৩ মাস পর গিয়ে হচ্ছে মনিটাইজ হওয়ার পরে একসাথে অনেক টাকা পেমেন্ট পেয়েছিল, সেদিন খুব খুশি হয়েছিল। এটা খুব বাস্তব কথা। সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে কাজ করতে বেশিরভাগ লোকজনই কিন্তু শখে এসেছি, যে ও দেখাদেখি এসেছি। তো সেখানে এসে যদি একটা এরকম কাজ করে বাড়িতে বসে টুকুত করে কিছু টাকা পাওয়া যায় ডলারে, তাহলে সেটা সত্যিই একটা মেমোরেবল ডে হয়ে যায়। সেটা সবার জন্য প্রযোজ্য। যে কোনো ক্রিয়েটারের জন্যই এটা একটা, এই ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে, সেটা একটা মেমোরেবল ডে। এটা বাস্তব। সেটা সবার জন্যই হয়েছে, ওর জন্যও হয়েছে। তো যাই হোক, এখন ওর বক্তব্য যে ও কাউকে চেটে চুটে ওঠেনি। না, চাটার তো দরকার হয় না। যখন উঠেছে তখন তো বোঝেনি কত বড় জিভ বের করতে হয়, কতটা চাটতে হয়। কিন্তু এখন যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতো, যখন দালালি করতো, সুপারি দালাল, ভুলে যাবে না। সুপারি ক্রিয়েটার মানে দালালি করার জন্য সুপারি ক্রিয়েটার। তো সেই ক্রিয়েটার কিন্তু তখন জিভটা বেশ বড় করে ফেলেছিল। কতখানি চাটা যায় সেটা কিন্তু ও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। যে ম্যান্ডির হয়ে যখন ও ভিডিও করতো কতটা চেটেছে, এবং ও পরিষ্কার বলেছে সেখানে ও ওর যুক্তি তর্ক এইগুলোকে কাজে লাগায়নি। যা ম্যান্ডি বলেছে, যা ম্যান্ডি শিখিয়েছে সেটাই ও বলে দিয়েছে। তাহলে বুঝতে পারছো, পয়সার জন্য নিজের বুদ্ধি যুক্তি পকেটে পুরে রেখে, ব্যাগে পুরে রেখে ও শুধুমাত্র ম্যান্ডির খিদমত গিরি খেটেছিল সুপারি ক্রিয়েটার হিসেবে। একদম ভুলবে না। আর এটাকেই বকলমের দালালিই বলে। না, পয়সা দিয়ে দালালি আমি বলছি না যে তার জন্য এক্সট্রা কোনো পয়সা পেয়েছে। তার জন্য ভিডিও করেই পয়সা পেয়েছে। কিন্তু ওটা করেছিল তো ওই জন্যই, যে এইভাবে সুপারি ক্রিয়েটার হয়ে দালালি করব, তাহলে আমার ভিউজটা বেশি হবে। তো এখন যদি সেই কথাটা ও ঘুরিয়ে দেয় তাহলে তো হয় না। যাই হোক। আচ্ছা, আম তারপরে ও বলেছে বেশিরভাগ কমেন্টই দেখেছো, যত পজিটিভ কমেন্ট সেগুলোই পড়েছে। আর এগুলো তো স্মার্ট গেম প্লেয়াররা করবেই, তাই না? সেটাই ও করেছে। সেখানে আমার কিচ্ছু বলার নেই। নেগেটিভ কমেন্ট একদমই পড়েনি। ২-৩ টে পড়েছে এবং সেখানে আরও অনেকে উত্তর দিয়েছে, সেরকম কমেন্ট পড়েছে। বেশিরভাগ লোকই ভগ্নুর ব্যাপারটা জিজ্ঞাসা করেছে। বলছে যদি ভগ্নুকে পাশে বসিয়ে কন্ট্রোভার্সি করতে হয় তাহলে তো সেটা মারাত্মক লেভেলের হবে। কিছুদিন আগে বলেছিল না যে ভগ্নু যদি কোনোদিন এসে ভিডিও করে বলে তখন এসে ও কনফেস করবে কি বলবে না বলবে, তাই জন্যে। তাহলে এখন বলছে মারাত্মক লেভেলের হবে। শোনো, পয়সার জন্য কতটা কি করতে পারে সেটা তোমার আমার সবার আইডিয়া হয়ে গেছে। তাই কোনোদিন যদি দেখো যে সেটা হচ্ছে, তাহলে সেটাও হতে পারে। কোনো অসুবিধার ব্যাপার নেই। বাই দ্য ওয়ে, ওর মধ্যেও বলে দিল যে ভগ্নু ওর কাজের জায়গায় ফিরে যেতে চলেছে। হুম। তার মানে এই যে কিছুদিন আগে বলছিল না ম্যান্ডি ওর ভালোই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এসব বলছিল। উম তো এটার মধ্যেই এই রহস্যটা লুকিয়ে আছে। কাজে তো যেতেই হবে। সারা জীবন কি আর বাপের কাঁধে বসে খাওয়া যায়? এত বড় একটা ছেলে যদি নিজে কিছু না করে, বাপের ভরসায় থেকে যায়, তো তাকে কিচ্ছু বলার নেই। তো কাজের জায়গায় ওকে ফিরতেই হবে। তবে এই রাসলীলাটা সেরে তারপর আর কি কাজের জায়গায় ফিরছে। খুব ভালো কথা। আর বক্তব্য হচ্ছে যে ভগ্নুর এই ব্যাপারটা অন্য ক্রিয়েটাররা স্যাটিসফাইড করতে পারেনি। তার জন্য ওর কাছে এসে জিজ্ঞাসা করছে। শোনো,
এই যে যা রটে কিছুটা বটে, সেখানে কিন্তু ব্যাপারটাকে পাশ করে গেছে যে সময় বলবে যা রটে তা কিছুটা বটে কিনা, ঠিক আছে? হ্যাঁ, টাইম উইল বি সে, সবাই টাইমেই সমস্ত কিছু জানতে পারবে, সমস্ত কিছু হবে। তবে এখনও কারো কাছে কনফিউজড কেন ব্যাপারটা আমি জানি না, কারণ ব্যাপারটা পরিষ্কার লোকের কাছে পরিষ্কারভাবে পৌঁছে গেছে। হ্যাঁ, এবার ও বলতে পারে ও ভিডিওতে দেখায়নি সব কিছু। যে আমরা অপরাধ দেখি, সমস্ত অপরাধ কিন্তু ওইভাবে হয় না দেখিয়ে দেখিয়ে, অনেক অপরাধী বেশিরভাগই হিডেনলি হয়, তাহলে সেটা কি অপরাধ নয়? অপরাধ নয়? আচ্ছা, কালকেরই দেখছিলাম একটা ষড়রিপু 2, সেখানে দেখলাম লাস্ট মুভমেন্টে দেখা গেল যে সে অ্যারেস্ট হলো না, কারণ তার কাছে প্রমাণ নেই। মানে যে অ্যারেস্ট করবে সে সমস্ত কিছু গল্পের আকারে বুঝিয়ে দিল, চিরঞ্জিত ছিলেন ব্যাপারটাতে। তো কিন্তু লাস্ট ফিনিশিংয়ে মানে তাকে অ্যারেস্ট করতে পারলো না, তার কারণ তার কাছে কোনো ঠোস প্রমাণ নেই, সবটা গল্পের ছলে হয়েছে। তার মানে কি সে অপরাধটা করেনি? এটা কি প্রমাণ হয়? কোনো অপরাধ যতক্ষণ না সে ধরা পড়ছে তখন অপরাধী হচ্ছে না, ঠিক আছে? কিন্তু অপরাধটা সে করেনি এমন নয়, অন্যায়টা সে করেনি এমন নয়। তাই ও কনফেস করেনি, ওর ভিডিওতে দেখা যায়নি মানেই সে সেই জিনিসটা করেনি, এটা কিন্তু নয়। ও করেছে, ও করেছে, কিন্তু সেটা ও ওর চ্যানেল থেকে অ্যাডমিট করেনি। ওটাকে সেই জন্য হাইড অ্যান্ড সিক হয়েছে বলে লোকের কাছে, এটা লোকের কাছে কিউরিসিটি, যে ভাই তুমি বলো এসে, তুমি বলো এসে, ঠিক আছে? তুমি কনফেস করো। এত বড় বুকের ধক ওর নেই যে সেটাকে কনফেস করবে ইউটিউবে, কারণ ভিউয়ার্সদের কাছে এই হাইড অ্যান্ড সিকটা রেখে গেছে বলেই কিন্তু ভিউজটা আসে। এটা মাথায় রাখবে। যেদিনকে ব্যাপারটা কনফেস করে দেবে, হ্যাঁ বা না, হ্যাঁ বা না, যেটাই কনফেস করুক, ঠিক বা ভুল যেটাই কনফেস করুক, ঠিক আছে, তখনই কিন্তু ওর ওই কিউরিসিটিটা কমবে, আর এই কিউরিসিটিটা কমলে ভিউজ হবে না। তাই ও সারা জীবনই ওই তোমাদের মধ্যে এই ধন্দটা তৈরি করে রাখবে যে হ্যাঁ কি না, এই হ্যাঁ কি না এর জন্যই তো তোমরা ঘুরছো পিছন পিছন। সেটাকে কখনো বলবে? ও তো বলতেই পারে যে না, যা বলেছে সব মিথ্যে। কিন্তু প্রমাণটা কি দেবে? মিথ্যের তো প্রমাণ দিতে হবে। সেটা নেই। তাই এই ব্যাপারটা সত্য, এবং সেটা সবার কাছ থেকেই উঠে এসেছে, মানে স্পেশালি ম্যান্ডি স্যান্ডির কাছ থেকে উঠে এসেছে। এবারে ও বলছে যে ওদের রিভেঞ্জ মেন্টালিটি, একদমই তাই, ওদের রিভেঞ্জ মেন্টালিটি। কেন রিভেঞ্জ মেন্টালিটি? আজকের আমরা সবাই কন্ট্রোভার্সি করেছি ম্যান্ডি যা দেখিয়েছে তার উপরে, কিন্তু ও যে নোংরামিটা করেছে সেটা কিন্তু কেউ করেনি, ঠিক আছে? তো ওদের মনের মধ্যে তো সেই জিনিসটা থাকবেই। তাহলে ওরা ওকে আয়নাটা দেখাবে না? ওর কাছে যেহেতু, ম্যান্ডির কাছে যেহেতু এই বোতল সমস্ত কিছু কনফেস করেছে, তাহলে এই আয়নাটা ওকে দেখতেই হতো, আজ না হয়তো কাল। সেটা দেখিয়েছে ইউটিউব। কন্ট্রোভার্সি জোনে এই জিনিসটাকে ম্যান্ডি স্যান্ডি এই জন্য দিয়েছে যে ভাই এ প্রত্যেকটা লোককে নিয়ে উংলি করেছে, তাদের ক্যারেক্টার নিয়ে বলেছে, তাদের সমস্ত সময় গিয়ে মানে সেই লেভেলের কন্টেন্ট করেছে, ঠিক আছে? চরিত্রের চচ্চড়ি ধজিয়া যাই বলো, তো সেই জায়গায় সে কন্টেন্টের জন্য করেছে। কিন্তু আমরা কন্টেন্টের জন্য করছি না, বাট তাকে তার আয়নাটা দেখাচ্ছি কি, যে এই জিনিসগুলো কনফেস করেছে। আজকে যদি ও ম্যান্ডির কাছে এই জিনিসগুলো কনফেস না করতো, তাহলে তো জিনিসগুলো কখনোই আসতো না। তাহলে তো ও কনফেস করেছে, তার জন্য বেরিয়েছে। তাহলে ওকে ওর আয়নাটা দেখাতে হবে না? ভিউয়ার্সদের সামনে যে সতী সেজে বসে, সেটা তো দেখাতে হবে, তাই দেখিয়েছে। আজকের বলছে যে আমি আর কারোর সঙ্গে এইভাবে মিশবই না, কারণ আমি আমার নিজের ডানায় ছেটে দিয়েছি, ওই ডানা মেলে আর উড়বো না, তার জন্য এই প্রশ্নটা আর আসবে না। তো ডানা মেলে যে তার মানে ও উড়েছিল, এবং ও ডানা ছাড়ার আগে যে সবার কাছে সব কিছু ক্ল্যারিফাই করে দিয়েছিল ওর ওই সোল সিস্টারদের কাছে, ও তো নিজেই স্বীকার করলো। তারপরেও তোমরা ওর মুখ থেকে কী শুনতে চাও আমি সত্যিই বলছি আজও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। যাই হোক, সব কিছু ওরমভাবে কনফেস করার জিনিস হয় না যে এটা এই ওটাই। অনেক কিছু জিনিস আমরা নিজেরাই ধরে নিই, বুঝে নিই। তো সেই জিনিসগুলো ধরে নিয়ে বুঝে নিয়ে সবাই সবই বুঝতে পারছে। এবার তোমরা বলতে পারে যে কারোর ব্যক্তিগত জীবন আমাদের জানার দরকার নেই, তুমি যেই কন্টেন্ট করছো সেটা আমরা শুনলেই হলো। ঠিক কথা, কারোর ব্যক্তিগত জীবনে আমাদের ইন্টারেস্ট রাখার কথা নয়। আমরা কি দরকার আছে, এখানে আমি কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট করব। কিন্তু ওর কন্টেন্টটা কি? লোকের ব্যক্তিগত জীবন তো। ওর কন্টেন্টটা কি? ভিতরের তথ্য তো। ওর কন্টেন্টটাই তো, কেউ যদি ওকে বিশ্বাস করে কিছু বলে সেগুলো এসে মার্কেটে বিক্রি করা তো। ওর কন্টেন্টটাই তো এটা। ও কি ভিডিওতে যা দেখে শুধু সেটুকু নিয়ে ভিডিও করে না তো। তাহলে ওর কন্টেন্টই হচ্ছে লোকের ভিতরের তথ্য বিক্রি করা। তাহলে ওর যে ভিতরের তথ্যগুলো লোকে জানতে পেরেছে সেগুলো লোকের কাছে ওপেন করবে না? এটা তো বাস্তব ছিল। ও বলছে যে আমার কাউকে রিভেঞ্জ নেওয়ার ব্যাপার নেই, যারা যা কর্ম করছে তার সমস্ত কিছুর ফল
সবাই পেয়ে যাবে। যদি 0.00001%ও কেউ কিছু করে থাকে তার ফল সে এখানেই এই জন্মেই পেয়ে যাবে। এটাই বাস্তব। তুমি যে কর্মই করো, এই যে সাড়ে সাতি চলে, তাতে কিসের জন্য আমরা এত ভয় পাই? তার কারণ আমরা টেন্সড। আমরা জানি যে আমরা অনেক ভুল কর্ম করি, তার জন্যই টেন্সড হই। যদি আমরা জানি যে আমরা শুধুই ঠিকঠাক কর্ম করে যাই, মানে পজিটিভ কর্ম করে যাই, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ কর্মফলই তো আসল কথা। সে তোমাকে বড় বাবা দিক আর যেই দিক, তাহলে কর্মফল দাতা হচ্ছে আমাদের বড় বাবা। ঠিক আছে? তাহলে তুমি যদি ভালো কর্ম করো তারাই তো ফল দেবে। তুমি খারাপ কর্ম করলে থোড়াই মানে ভালো কর্ম করলে কি থোড়াই তোমাকে কোনো তোমার ভয় পাওয়ার কিছু আছে? ঠিক আছে? পরীক্ষা, বড় বাবা পরীক্ষা নেয়। তুমি যদি ঠিক ফল মানে ঠিক কর্ম করো ঠিক ফল পাবে, তুমি যদি ভুল কর্ম করো ভুল ফল পাবে। তো তাই জন্য আমরা ভয় পাই, কেন আমরা জানি যে আমরা অনেক ভুল কর্ম করি আর তার জন্য টেনশন হয়। ঠিক আছে? আর যে যত ভুল কর্ম করবে সে তত এফেক্ট পাবে, তার জন্যই আমরা সবসময় টেনশনে থাকি। তো ও যে বলছে, তো ও তো কর্মফল পাচ্ছে, ওর সঙ্গেও যেগুলো হচ্ছে, এই যে বলছে ভেঙে পড়ছে না, এত কিছু আসছে, এত কিছু, এগুলো কি ওরও তো কর্মফল? তাহলে কর্মফল ও পাচ্ছে, আমিও পাচ্ছি, রাম শ্যাম যদুমধু সবাই পাবে, যে যেরকম করবে। তো ও যদি সব ভালো কর্ম করতো, তাহলে কি ওর কাছে এই এফেক্টগুলো আসতো যেগুলো তোমরা রং বলছো, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে? এই এফেক্টগুলো এই জন্যই এসেছে কারণ এরকম নোংরামি ও করে রেখেছে, তার জন্যই ওরগুলো লোকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়েছে। বড় বাবা ওর সাড়ে সাতি পিরিয়ডে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি একে 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 বলেছো, তোমার নিজের তো ভিতরে পুরো ছ্যাদা সেগুলো বেরিয়ে এসেছে। এটাও কর্মফল। ও যেমনি লোকের কর্মফলের কথা বলছে, তো ওরও তো এটাই কর্মফল। বাস্তবটা না কখনো অস্বীকার করার জায়গায় নেই। তো যাই হোক, ওর বক্তব্য অনুযায়ী যে ও কিছু করেনি, তারপরে ওকে নিয়ে লোকের কিউরিসিটির অন্ত নেই। কিউরিসিটিটা ও তৈরি করেছে। আর কিছুই যদি না করে থাকতো, তাহলে ও বোল্ডলি এসে বলতো যে এটা আমি করিনি, আমার নামে মিথ্যা করা হচ্ছে। ও বলার জায়গাতে নেই, কারণ ওর ভয়েসগুলো রিভিল হয়েছে। কেউ এমনি বলেছে গল্পের ছলের আকারে তা কিন্তু নয়, ওর ভয়েসগুলো রিভিল হয়েছে। তো সেখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে ও করেছে। ঠিক আছে? তাই জন্যই বলতে এসেছে, নালে না। আর ও তো স্বীকার করছে যে ওর ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ভগ্নুর সাথে, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক খুব ভালো। তাহলে বুঝতে পারছো না এরপরেও কি তোমাদের সেই মানে গুঁজে গুঁজে বোঝাতে হবে? সবাই সব বুঝছো, শুধু ওই যে বললাম একটা হাইড অ্যান্ড সিক। ঠিক আছে? আমি স্বীকার করিনি, স্বীকার করলেই ওর ভিউজ কমতে থাকবে। কারণ কারণ কি বলো তো? না ঠিক হোক ভুল হোক স্বীকার করলেই কমবে। কারণ এই আমি তোমাদেরকে বলছি এই কিউরিসিটিটাই হচ্ছে টিআরপি। এই যে ম্যান্ডু রানীর বা এই বোতল রানীর যে কিউরিসিটিটা রয়েছে বলেই টিআরপিটা। তুমি যদি সব জিনিসটা ওপেন করে দাও, তাহলে লোকের কিউরিসিটি থাকে না। তো এই কিউরিসিটিটা বজায় রাখার জন্যই এই হাইড অ্যান্ড সিকটা খেলা। আল্টিমেটলি সবই হয়েছে। ওর কাছ থেকে কেউ শুনতে চায় মানে কি? মানে কনফেস করাতে চায়। তো কেন করবে? কনফেস করলেই তো আর ভিডিওতে ভিউজ হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওর বক্তব্য সবাই মিলে ওর কোমর ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো নেই। এই কোমর ভাঙা তো ওর আগে থাকতেই ছিল। সেই কোমর ভাঙা নিয়েই তো এত কিছু করে বেড়াচ্ছে, নাচ করছে, গান করছে, নাচ করছে, গান করছে। ইভেন আঁকতেও ভালোবাসে, এখন আঁকে না। ভালো কথা। এখানে আমার একটা বলার আছে, সেটা হচ্ছে ও মীন রাশি। মীন রাশিরা একটু সৃজনশীল ব্যক্তি হয়, একটু ভাবুক প্রকৃতির হয়। তো সেখানে তাদের মধ্যে ওই আর্ট ফর্মগুলো আসে, মানে নাচ, গান, ছবি আঁকা, এগুলো ওদের মধ্যে থাকবে, ঈশ্বর প্রদত্ত। এটাই মীন রাশির সিস্টেম। ঠিক আছে? তো সেটা ওর মধ্যেও রয়েছে। এইবার ও যদি সেগুলোকে নিয়ে চলতো, তাহলে নিশ্চয়ই ফল করতো। কিন্তু না, ওতে তো ওই টাকা ইনকাম করতে পারবে না যেটাই মানে কন্ট্রোভার্সি করে করতে পারবে। তাহলে আজকে তো পরিষ্কার স্বীকার করেছে যে ও যে ইনকাম করে সেই টাকাতে ও নিজেকে পরিপূর্ণভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছো কত টাকা ইনকাম করে। তারপরেও কিন্তু ওই যার জল গরম হয় না, মানে আমাদের ভোঁদাবাবু, তার উপর ডিপেন্ড করে চলে যে সেই এখন সব বাজার এ টু জেড করে, এবং ওয়াইফাইয়ের টাকা দেয়, এসির টাকা দেয়, ওর মানে পার্সে টাকা রেখে দেয়, সমস্ত করে। তাহলে ওর টাকাগুলো কি হয়? এটাই ও প্রমাণ করতে চাইছে যে ওর যে টাকা সেই টাকা দিয়ে ওই যে স্কুটি কিনছে, এটা কিনছে, ওটা কিনছে, এটা হয়। ওখানে ও ডাল মে কুচ কালা হয়। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করব না। শুধু এত বড় বড় ভিডিও আমি দিচ্ছি এই কদিনে, আমার নিজেরই অস্বস্তি লাগছে। এত বড় ভিডিও লোকের দেখার এনার্জি চলে যায়। তো আমি ফ্ললেসলি কথা বলে যাচ্ছি, তাই এরকম হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপারে একটা 54 মিনিটের ভিডিও কত কাট করব? তাও 34 মিনিটে এনেছি। বাদবাকি যদি আবার কিছু তোমাদের জানার থাকে, তাহলে আবার ভিডিও দেখে আবার বাদবাকিটা বলবো। তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।